আসবার কালেও আসলাম একা, যাইবার কালে যাইব একা। মাঝে মনরে বলি, চক্ষু মাইলা কি দেখলা? আর কি দেখলাম, আনন্দির বান্দির বাচ্চারও দেখলাম। মনের সুখে গান গাইতে গিয়েও আনন্দী নামে কিস্তি করতে থাকে অভি। যেন এই একটা নাম তার জীবনে অভিশাপের মতো জড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করলেও তাকে দেখতে পায়, জেগে থাকলেও তাকে দেখতে পায়। না চাইলেও মন তাকে নিয়েই কল্পনা জল্পনা করতে থাকে। একটু আগেও আনন্দীদের বাড়িতে বাওয়াল করে এসেছে অভি, তবুও যেন তার মনই ভরছে না। আনন্দে যত কাঁদে অভির ততই খুশি, কিন্তু তার কাদার পরিমাণ প্রতিবারের মতোই নিছক মিথ্যা অভিনয় লাগে তার কাছে। যেন প্রতিটি চোখের পানি কেবল সস্তা সিম্পেতে পাওয়ার জন্য অভিনয়। বেশ বিরক্ত নিয়ে অভি উঠে বসে, এরপর হাতের ইশারা করে কবিরকে ডাকে। এই কবি! ডাক পড়তেই কোমর বাঁকিয়ে বাঁকিয়ে আধুনিক নায়কদের মতো হেঁটে আসে অভির সামনে, এসে দাঁড়ায় কবি। ভাই, একটা গান কত, মুড ঠিক করতে হইব। অভির আদেশের মতো কবি হারমোনিয়াম নিয়ে সকলের সামনে বসে পড়ে, কারণ হারমোনিয়াম ছাড়া তার গলায় গান ওঠে না। তার রং ঢং দেখে উপস্থিত সকলে মোটামুটি বিরক্ত হয়। সবথেকে বেশি বিরক্ত হয় স্মার্ট নোবেল। অভির সাঙ্গপাঙ্গদের মধ্যে দুই একজনই রয়েছে যাতে নিজেদের মধ্যে কখনো জমে না, যেন তারা একজন আরেকজনের সতীন, তবে স্বামী ছাড়া। কবির রং ঢং দেখে নোবেল মোটামুটি বিরক্ত হয়ে তাকে বলে, কিরে মাইগা, কত সময় লাগে তোর? স্মার্ট নোবেলের কথা শুনে কিছুটা রেগে যায় কবি। তার চলচলন, কথা বলার ধরন হয়তো মেয়েদের মতো, কিন্তু বাস্তবে সে তো নিজেকে একজন বলি বাস্তবান পুরুষ হিসেবে দাবি করে। তাই কেউ তাকে মাইগা, মহিলা, আক্তার, পুরুষ বললেই অতিমাত্রায় রেগে যায় সে। উফ, ছেলেটা এত জাউরা! নাম তার মোবিল, কিন্তু গান আমাকে গাইতে হয়। ভাই, ওরে কিন্তু আমি। অভি বেশ বিরক্ত নিয়ে দুজনের দিকে তাকায়। স্মার্ট নোবেল চুপ হয়ে মাথা চুলকাতে থাকে, আর কবি নোবেলকে ইশারায় গালমন্দ করতে থাকে। জলদি গা। ওকে ভাই, তাহলে আমি শুরু করছি তাহলে। কবি নিজের লম্বা চুলগুলো কানের পিঠে গুজে গাইতে শুরু করে। কচু পানে হেঁকে গেছে কালো কুকুরে, কচু পানে হেঁকে গেছে কালো কুকুরে, নগের মা। কবির সম্পূর্ণ গান শেষ হওয়ার আগেই হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেয় অভি। আনন্দীদের বাড়ি থেকে বাওয়াল করে এসেছে, নিজের মুড ঠিক করতে চেয়েছিল সে, কিন্তু এই কবি সেটাও হতে দিল না। এই শফিক! জি ভাই। ওরে মাইরা গু বাইর করতো, শালা পুরা মুডের গু করে দিল। উপস্থিত সকলে মুখ টিপে হাসতে হাসতে থাকে। অভির রাগের পারদ মোটামুটি সকলেই জানা, এবং সাথে তার মাথা ঠান্ডা করার মেডিসিনও। নোবেল সাথে সাথে পকেট থেকে একটা বিড়ি বের করে ধরিয়ে দেয় অভির সামনে, যার ফলে অভির রাগারাগি বন্ধ করে বিড়িটি নিয়ে টানতে থাকে। কবি পাশ থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে, আর একটু হলে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। অভি যখন তার দরবল নিয়ে গ্যারেজে ব্যস্ত, ঠিক তখনই 13 বছর বয়সী ছোট্ট চা নিয়ে আসে। তাকে দেখে কানকাটা রমজান এগিয়ে যায়। সচরাচর রাতের বেলায় অভি চা খায় না, তাহলে চা কেন নিয়ে আসলো অসময়ে? কি রে ছোটকা, তুই এখানে কি করস? দাদা সাহেব, অভি বাইরে ডাকছে, কইছে ঘুম না ভাঙলে চা খাওয়াইতে, তাই চা নিয়ে হাজির হয়েছি। দাদা সাহেবের নাম শুনে অভি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ফোন বের করে চেক করে 8টা মিস কল। ফোন সাইলেন্ট থাকার দরুন আওয়াজ তার কান অবধি পৌঁছায়নি। অভি বরাবরের মতোই সামনে দুটো বোতাম না লাগিয়ে শার্ট পরে বেরিয়ে যেতে থাকে, সাথে তার সাঙ্গপাঙ্গ। দাদা সাহেব কখনো অসময় ডাকে না, আজ যেহেতু ডেকেছেন নিশ্চয়ই ঝামেলা হয়েছে। অভির বাসা থেকে কয়েক হাত দূরেই দাদা সাহেবের আস্তানা। মাঝে শুধু একটি ময়লা পানির ছোট্ট পুকুর রয়েছে, তার সাথে ছোট ছোট গাছপালা। অভির বাড়ির ছাদ থেকে আস্তানাটি ভালো মতো দেখা যায়। দাদা সাহেবের ইচ্ছাতেই অভি সেখানে রয়েছে, যেন সবসময় তার কাছাকাছি থাকতে পারে। আস্তানা আস্তানায় এসে অভি দেখে দাদা সাহেব সোফাতে বসে চিন্তামগ্ন অবস্থায় বসে রয়েছে, সাথে নব নির্বাচিত এমপি, তার দলের লোকেরা এবং জেলা পরিষদ। অভি ভেতরে আসতেই দাদা সাহেব হাতের ইশারায় তাকে কাছে ডাকে। আদাব দাদা সাহেব। আয় অভি, পাশে বস। অভি গিয়ে দাদা সাহেবের পাশে বসে পড়ে। 45 বছর বয়সী দাদা সাহেব এখন ঠিকমতোই যুবক। বয়সের ভার তেমন একটা তার চেহারায় ফুটে ওঠেনি। ব্যাপারটা মানুষ কখনো বড় হয় জানো? অভি মাথা নেড়ে না বোঝায়।
অর্থাৎ সে জানে না দাদা সাহেব অভির মাথায় হাত রাখেন যখন তার হাত রক্তে রাঙা হয়। দাদা সাহেবের কথা শুনে অভি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এ নিয়ে কয়েকবার দাদা সাহেব এ ধরনের কথা বলেছে তাকে, এবং কেন বলেছে সেটাও ও জানে। এই লাইনে যদি মানুষ না মরে বড় হতে না পারো বাবা, দাদা সাহেব আমি খুন করতে পারবো না। আমি তোমাকে জোর করব না অভিজাত, তুমি হইলে আমার চাঁদ, তোমারে আমি জোর করব না। মাগার তুমি যেমন ড্রাগস সাপ্লাই করো তেমন যদি 2-4টা। না দাদা সাহেব, আমি সবাই করতে পারবো, কিন্তু মানুষ খুন সম্ভব নয়। ঠিক আছে চাঁদ, তুমি সময় নাও। তাহলে আমি উঠি দাদা সাহেব। আচ্ছা যাও। আস্তানা থেকে সোজা বেরিয়ে যায় অভি। অভির হাজারটা খারাপ কাজের মাঝে একটা কাজের কাজ ভালো, সে খুন করেনি, তার দ্বারা কেউ মরেনি। অভি মানুষ পিটিয়েছে, রক্তাক্ত হয়েছে, তবে খুন করেনি, এটা তার দ্বারা কখনো হয়নি। অভি তো রাজি না দাদা সাহেব। অভি আমার জানের টুকরা, ও যেটা করব না তো করব না, কথা শেষ। আমার ব্যবসা, আমার কালা টাকার মেশিন অভি, আমার চাঁদ। ওরে কেউ কিছু কইলে খবর আছে নেতা। নেতা আফজাল হোসেন একটু চুপচাপ হয়ে যায়। এসেছিলেন তো অভিনানে বিচার দিতে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। দাদা সাহেবের আন্ডারওয়ার্ল্ডের পাওয়ার তাতে বারবার বাঁচিয়ে দেয়। আনন্দের বাবা আফজাল হোসেনের দিয়ে অভির একটা বন্দোবস্ত করতে চেয়েছিল ঠিকই, কিন্তু দাদা সাহেবের জন্য তার হলো না। এবারও অভি বেঁচে গেছে। শেখ বাড়ি আনন্দের এইচএসসি হতেই কয়দিন বাকি রাবেয়া? তা তো মোটামুটি 1.5 মাস। কেন বলো তো? আমরা এখান থেকে চলে যাব। কিভাবে সেটা আমি বুঝবো, কিন্তু ওই ছেলের হাতে আমি আমার নিজের মেয়েটাকে মরতে দিতে পারবো না। আমি বলি কি, আমরা মিডিয়ার কোনো উচ্চ কাজ হবে না। নেটে তো দিয়েছিলাম, দেখছিলে তো কি হয়েছে। ওই কৃষ্ণদাসের হাত যতদিন অভির মাথায় রয়েছে প্রশাসনের কিচ্ছু করতে পারবে না, বরং আমাদের মরতে হবে। স্বামীর কথা শুনে বেশ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে রাবেয়া শেখ। আনন্দের একটা করা ভুলের জন্য অভি চলে যায় আন্ডারওয়ার্ল্ডে, এবং তাদের জীবন শুরু হয় উল্টো গতিতে। পুলিশের মামলা করে কোনো লাভ হয়নি, অভি বারবার ছাড়া পেয়ে যায়। তার কারণ হচ্ছে কৃষ্ণদাস, আন্ডারওয়ার্ল্ডের বেতাল বাদশা, যার ওঠা বসা দেশের বড় বড় মন্ত্রীদের সাথে। তাদের পাওয়ার যথাযথ ব্যবহার করে কৃষ্ণদাস, যার ফলে দীর্ঘ 15 বছর নিজের রেকর্ড চালাচ্ছে সে। এখন তার সব থেকে বড় তুরস্কের তাস হচ্ছে অভি, যাকে ঘিরে তার সব রকম জল্পনা কল্পনা। নিজের রুমে চুপচাপ বসে আছে আনন্দী। একটু আগে অভি তাদের বাসায় ভাঙচুর চালিয়েছিল, মোটামুটি বেশ ক্ষতি হয়েছে তাদের, কিন্তু কি আর করার, পুলিশ তো কেস নেবে। তার উপর আনন্দী এমন কিছু করছিল যার ফলে ইন্টারনেটেও কিছু পোস্ট করতে না পারে। এসব কিছু শুরু হয়েছিল এখান থেকে। তার কয়েকটি ভুলের মাসুল এভাবে দিতে হচ্ছে তাকে। নিজের পুরনো অতীত নিয়ে ঘাটাঘাটি করতে ব্যস্ত আনন্দী। ঠিক তখনই তার ফোনে নোটিফিকেশন আসে। ফোন হাতে নিয়ে বেশ বড় নিঃশ্বাস ফেলে আনন্দী, কারণ টেক্সটটা অভির। হোয়াটসঅ্যাপ ওপেন করে অভির টেক্সটটি দেখে আনন্দী, বান্দির বাচ্চা, কাল ঠিক সময়ে থাপড় খাইতে চলে আসিস। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছেন কায়নাত খান কবিতা, পর্ব 6। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।